ধ্বনি পরিবর্তন সংক্রান্ত আলোচনায় আজ তৃতীয় ধাপে আমরা দেখব ধ্বনির স্থানান্তর প্রক্রিয়া। এই বিভাগে মাত্র একটি নামই রয়েছে, যেটির নাম হচ্ছে ধ্বনির বিপর্যয় বা ধ্বনির বিপর্যাস। চলিত বাংলায় উচ্চারণ বিকৃতিযুক্ত কিংবা অযুক্ত অবস্থায় পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি বা লিখিত রূপে বর্ণ পরস্পরের স্থান পরিবর্তন করে উচ্চারিত হলে সেই ধ্বনি পরিবর্তনের রীতিকে বলা হয় ধ্বনি বিপর্যয় বা ধ্বনির বিপর্যাস। এই পরস্পরের স্থান পরিবর্তন করে একজন অন্যের জায়গায় যদি চলে আসে, অন্যজন তার জায়গায় যদি চলে আসে, তাহলে সেটিকে আমরা বলবো ধ্বনির বিপর্যয়। যেমন আমরা প্রথম উদাহরণটি নিচ্ছি, পিশাচ এক বিশেষ ধরনের ভূত সম্পর্কে বলা হয়, সেটি গ্রাম্য উচ্চারণে হয়ে যায় কি পিচাস। তাহলে পরিবর্তনটা তালবশ আর চয়ের মধ্যে, লক্ষ্য করে দেখো, তালবশ আর চয়ের মধ্যে, মাঝখানে কিন্তু আকার যেমন ছিল তেমনই রয়েছে। বাক্স, সেখান থেকে হচ্ছে বাস্ক, দন্তশয় ক, কয় যন্তস ছিল যন্তশয় ক। রিক্সা, রহস্যই কয় যন্তশয় আকার, একটি জাপানি শব্দ, সেটি আমাদের উচ্চারণে হচ্ছে রিস্কা, অর্থাৎ রহস্যই দন্তশয় কয় আকার। ট্যাক্সি থেকে ট্যাস্কি, বাতাসা থেকে বাসাতা, তরোয়াল থেকে তলোয়ার, হ্রদ থেকে দহ, বারাণসী থেকে বানারসি। এই পুরো প্রক্রিয়াটির নামই হচ্ছে ধ্বনির বিপর্যাস, অর্থাৎ এলোমেলো হওয়া, একজন অন্য জায়গায় আর অন্যজন তার জায়গায়। এই জায়গাটি ভালো করে মাথায় রাখলেই ধ্বনির বিপর্যাস আমরা বুঝতে পারবো। এর পরের বিভাগ হচ্ছে ধ্বনির রূপান্তর। এই বিভাগে বেশ কয়েকটি প্রক্রিয়া রয়েছে এবং ইম্পর্টেন্ট প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলিতে আমরা চলে যাব। ধ্বনির রূপান্তরের বেশ কয়েকটি প্রক্রিয়া রয়েছে। প্রথম প্রক্রিয়ার নামটি হচ্ছে সমীভবন। সমীভবন কথার অর্থ হচ্ছে সমান হওয়া। এর অন্য একটি নাম আছে সমীকরণ, অর্থাৎ সমান করা, সমান হওয়া এবং সমান করা, যেটি সহজ করে উচ্চারণের উদ্দেশ্যে শব্দমধ্যস্থ যদি অসম ব্যঞ্জন ধ্বনি বা পাশাপাশি অবস্থিত ভিন্ন ব্যঞ্জন ধ্বনি থাকে, তাহলে একে অপরকে প্রভাবিত করে সম ব্যঞ্জনে পরিণত হয়, তাই এর নাম হচ্ছে সমীভবন। দুটো অসম ধ্বনি পরস্পর সমান হয়ে যাবে, তাই এটি হচ্ছে এক ধরনের সমান হওয়া বা সমান করার প্রক্রিয়া। যেমন লক্ষ্য করা যাক, এখানে রয়েছে পয় হসন্ত অ যুক্ত দয় হসন্ত যুক্ত ময় হসন্ত যুক্ত অ, আর এখানে রয়েছে পয় হসন্ত অ যুক্ত দয় হসন্ত যুক্ত দয় হসন্ত যুক্ত অ। উদাহরণটির পরিবর্তন এই জায়গাটিতে, অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটি অসমধ্বনি কিংবা যুগ্মধ্বনি, এখানে যুগ্মধ্বনি ছিল, যুগ্মধ্বনি একে অপরকে প্রভাবিত করে সমান হয়ে গেলে, তাহলে এখানে দয় ম ছিল, সে হয়ে গেছে দয় দ, অর্থাৎ এই দটা মটাকে প্রভাবিত করে দয়ে পরিবর্তন করে নিয়েছে, তাই এই প্রক্রিয়ার নাম হচ্ছে সমীভবন। এর তিনটে ভাগ হয়। যদি প্রথমটির প্রভাবে হয় তাহলে তাকে আমরা বলবো প্রগত সমীভবন, যেমন এইটা। ঠিক এই ধরনের উদাহরণ আরও আমরা বলতে পারি, সত্য থেকে সত্য, চন্দন থেকে চন্দন, বিশ্বাস থেকে বিশ্বাস। এই বানানগুলির প্রত্যেকটি যদি লক্ষ্য করি, তাহলে প্রথম ধ্বনিটি পরের ধ্বনিটিকে প্রভাবিত করে সমধ্বনিতে পরিণত হয়েছে, তাই এর নাম হচ্ছে প্রগত সমীভবন। দ্বিতীয় প্রক্রিয়ার নাম হচ্ছে পরাগত সমীভবন। পরাগত সমীভবনে আমরা দেখব পরের ধ্বনিটি প্রথম ধ্বনিটিকে প্রভাবিত করবে। গল্প থেকে গপ্প, এখানে প ধ্বনিটির অবস্থান হচ্ছে শেষে আর ল ধ্বনির অবস্থান হচ্ছে আগে, তো এই প ধ্বনিটি কি করছে, ল ধ্বনিকে পরিবর্তন করে সে কি করে নিচ্ছে, প ধ্বনিতে পরিবর্তন করে নিচ্ছে। তাহলে আমি বললাম, যদি প্রথমটির প্রভাবে পরেরটি পরিবর্তিত হয় তাহলে তাকে বলবো প্রগত সমীভবন। যদি পরেরটির প্রভাবে প্রথমটি পরিবর্তিত হয় সেটি হচ্ছে পরাগত সমীভবন। এর উদাহরণ আরও বলা যেতে পারে, যেমন অল্প থেকে অপ্প,
দুর্গা থেকে দুর্গা, নাত জামাই থেকে নাচ জামাই। আবার পূর্ববর্তী পরবর্তী পরস্পরের প্রভাবেও পরিবর্তন হতে পারে, সে ধরনের সমীভবনকে বলবো আমরা অনন্য সমীভবন। যেমন বৎসর থেকে বছর, উৎসব থেকে উৎসব, মহোৎসব থেকে মোৎসব, কিংবা বিশ্রী থেকে বিচ্ছ্রি, এগুলো প্রত্যেকটি অনন্য সমীভবনের উদাহরণ। এবারে আসছি বিষমীভবন, অর্থাৎ সমান ছিল তারা পরস্পর আলাদা হয়ে যাচ্ছে। শব্দের মধ্যস্থ পাশাপাশি অবস্থিত দুটি সংযুক্ত সমধ্বনির মধ্যে একটি পরিবর্তিত হয়ে বিষম বা পৃথক ধ্বনিতে পরিণত হলে তাকে বলবো বিষমীভবন। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বিষমীভবনের উদাহরণ, ধরো ছিল লাল, সেখান থেকে হয়ে গেল নাল, তাহলে ল আর ল ছিল, এখানে একজন কিন্তু পরিবর্তিত হয়ে গেল, এইটাকে আমরা বলবো বিষমীভবন। পিপিলিকা থেকে কিপিলিকা, কয় হস্যই পয় হস্যই লয় লয় হস্যই কয়াকার, যেটি পালি ভাষার শব্দ, এটি হচ্ছে বিষমীভবনের উদাহরণ। পরের বিভাগ আসছি নাসিক্যী ভবন। কোনো নাসিক্য ব্যঞ্জনধ্বনি যদি শব্দের মধ্যে উচ্চারণের সময় লুপ্ত হয়ে যায় তাহলে সে পূর্ববর্তী স্বরকে নাসিক করে দেয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি নাসিক্যী ভবন। এই নাসিক্যী ভবন যেমন চন্দ্র, চন্দ্র থেকে হয়ে গেল চাঁদ। লক্ষ্য করে দেখো এখানে নাসিক্য ধ্বনি হচ্ছে যন্তন বর্গের পঞ্চম ধ্বনি, অর্থাৎ উ ইয় দন্তন মূর্ধন্য ম, তাই দন্তন ধ্বনি এখানে লোপ পেয়েছে, তাই পূর্ববর্তী ধ্বনি হয়ে গেছে চয় চন্দ্রবিন্দু আকার। এবং সেক্ষেত্রে ক্ষতিপূরণ দীর্ঘীভবন একটি কথা চলে আসে, অর্থাৎ এই যে ক্ষতিটি হলো তার জন্য ধ্বনিটিতে দীর্ঘস্বরের আগমন করলো। এখানে যদি ভাঙি, এই জায়গায় যদি আমি লক্ষ্য করি তাহলে এই দন্তন ধ্বনিটি লোপ পাচ্ছে, আর এই লোপ পাওয়ার দরুন এই ধ্বনিটি আকারে পরিবর্তিত হয়েছে, তাই এই জায়গাটাকে বলা হয় ক্ষতিপূরণ দীর্ঘীভবন। এছাড়া এরকম উদাহরণ অঙ্ক থেকে আঁক, পঙ্ক থেকে পাঁক কি ভবনের উদাহরণ। আবার কিছু কিছু ক্ষেত্রে এই নাসিক্যী ভবন প্রক্রিয়া এমনভাবে ঘটে যেখানে বর্গের পঞ্চম ধ্বনি উপস্থিত নেই, ফলে লোপ পাওয়ার প্রসঙ্গ নেই, অথচ একটি নাসিক্য ধ্বনির আগমন আপনা থেকেই ঘটে। এই শতপ্রণোদিতভাবে ঘটে বলে সেই প্রক্রিয়ার নাম শতনাসিক্যী ভবন। প্রক্রিয়াটির নাম এখানে লেখা নেই, শতনাসিক্যী ভবন। যেমন আমরা হাসি, এই শব্দটা বানানে কিন্তু কোনোভাবে পঞ্চম ধ্বনির উদাহরণ নেই, তো এটাকে যখন আমরা কখনো কখনো উচ্চারণ করি সেটা হয়ে যায় হাসি। এই শব্দগুলি ইট, এই বানানটি আমরা যখন উচ্চারণ করছি তখন ইট হয়ে যায়, আবার কখনো পুঁথি হয়ে যায় মুথি, তেমনি পেঁচা, ঘুঁটে ইত্যাদি শব্দ শতনাসিক্যী ভবন পর্যায়ের শব্দ। কখনো কখনো সম্মানসূচক সর্বনামেও আমরা শতনাসিক্যী ভবন প্রবণতা লক্ষ্য করে থাকি। যেমন যাহারা থেকে এসছে যাঁরা, সম্মানীয় হলে জয় চন্দ্রবিন্দু একটা দিয়ে দেই। যাঁর, তাঁরা, শতনাসিক্যী ভবন প্রবণতা আমরা সৃষ্টি করে থাকি। আবার বিদেশি শব্দের ক্ষেত্রে পেঁয়াজ, পেঁপে, হসপিটাল ইত্যাদি শব্দে কিন্তু আমরা শতনাসিক্যী ভবন প্রবণতা দেখানোর চেষ্টা করি। এগুলি মনে রাখতে হবে। স্বর সঙ্গতি, স্বর কথার অর্থ হচ্ছে স্বরধ্বনি, সঙ্গতি কথার অর্থ হচ্ছে মিল। স্বর সঙ্গতি অর্থাৎ স্বরের মিল, পাশাপাশি অবস্থিত দুটি অসম স্বরধ্বনি পরস্পরকে প্রভাবিত করে সমান হয়ে গেলে বা সমধ্বনিতে আসার প্রবণতা দেখালে তাকে আমরা বলবো স্বরসঙ্গতি। উদাহরণ নিয়ে দেখা যাক। তোমরা নিশ্চয়ই এটা দেখেছো যে বিভিন্ন সময় পূজা উপলক্ষে
এই বানানটি বহু জায়গায় পোস্টার ব্যানারে ভুল থাকে। আর দুর্গাপূজা বানান বলতে গেলে তো মানে কত জায়গায় যে ভুল থাকে তার ঠিক নেই। পূজা বানানে দীর্ঘও, কিন্তু পুজো বানান হলে হবে হ্রস্বও। এটি আমাদের উচ্চারণগত পরিবর্তন। এই পূজা থেকে পুজো এই জায়গায় আমরা যদি স্বরগুলোকে লক্ষ্য করি, তা বাকি এই হ্রস্বও দীর্ঘও প্রবণতাটাকে যদি উচ্চারণ অনুসারে ছেড়ে দেই, তাহলে এই পর্যন্ত অংশটা একই রয়েছে, শুধু পরিবর্তন হয়েছে অর জায়গায় ও। এই যে পরিবর্তনটা, স্বরের সঙ্গতি অর্থাৎ হ্রস্বকারের প্রভাবে ও আ ধ্বনিটা ও ধ্বনি হয়ে গেল। কেন হলো? পরস্পরের সাম্য লাভ করেছে। এই দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে এই দিকে লক্ষ্য করে দেখো, আমরা সেই পড়ানোর সময় মা কালীর জীব বলে ব্যঙ্গ করে এই রকম স্বরধ্বনির অবস্থানগুলোকে রেখেছিলাম, যে হ্রস্বই হ্রস্বৌ একদম সম্মুখ স্বর, তারপরে উচ্চমধ্য, নিম্নমধ্য, নিম্নস্বর। তাহলে জীব যখন পূজা উচ্চারণ করছে তখন জীবের অবস্থান হচ্ছে এইখানে হ্রস্বৌ ধ্বনিতে, আর শেষে যখন পূজা উচ্চারণ করছে, পূজার আ উচ্চারণ করছে, তখন তার অবস্থান এই জায়গায়। তাহলে এই ধ্বনিটি উচ্চারণ করতে জীব একবার সামনে থেকে পেছনে যাচ্ছে, তাই সে সমান করার চেষ্টা করছে, যদিও সমান করতে পারছে না। তাই কি করছে না, ও ধ্বনিতে গিয়ে থেমে যাচ্ছে। তাই আমাদের কাছে পূজা উচ্চারণের থেকে পুজো উচ্চারণ করতে বেশি সুবিধাজনক মনে হয়। ঠিক তেমনি দিলাম থেকে দিলেম, মিঠা থেকে মিঠে, পিসা থেকে পিসে, উনান থেকে উনুন, মুক্তা থেকে মুক্ত, পুরানো থেকে পুরনো, বুড়া থেকে বুড়ো, অজস্র উদাহরণ আমরা এই স্বরসঙ্গতির পর্বে পাবো, যেটি আমাদের রাঢ়ী উপভাষার একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এই ছক মেনেই কিন্তু এই জিনিসটি ঘটছে। তবে স্বরসঙ্গতির আবার তিনটি ভাগ আছে। প্রথমটির প্রভাবে পরেরটি পরিবর্তন হলে সেটাকে বলা হবে যে প্রগত স্বরসঙ্গতি, যেটা এই উদাহরণ থেকে পাচ্ছি। আবার এর উল্টোটাও হতে পারে, পরেরটির প্রভাবে প্রথমটি পরিবর্তিত, সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে পরাগত স্বরসঙ্গতি। যেমন আমরা বলবো ভিনদেশি তারা। তো এখানে লক্ষ্য করে দেখো, একার পরবর্তী হ্রস্বইকারের প্রভাবে কিন্তু এ পরিবর্তিত হয়ে গেছে। একারটা হ্রস্বইকারে, দেখো হ্রস্বই আর এ দুটোর মধ্যে ব্যবধান খুব কাছাকাছি, তাই পরবর্তী হ্রস্বইকার কি করছে, আগের একারকে হ্রস্বইকারে পরিবর্তন করে নিচ্ছে। এইটিকে বলবো পরাগত স্বরসঙ্গতি। ঠিক এই রকম আমরা আরও উদাহরণ বলতে পারি, ভুলা থেকে ভোলা, শোনা থেকে সোনা, বুঝা থেকে বোঝা, এবং ছিঁড়া থেকে ছেঁড়া। এরকম প্রচুর উদাহরণ আমরা উদাহরণ হিসেবে দিতে পারি। এছাড়া অনন্য স্বরসঙ্গতি আছে, অর্থাৎ পূর্ববর্তী পরবর্তী স্বর কে কার প্রভাবে পরিবর্তন হয়েছে ঠিকমতো বোঝা যাচ্ছে না। যেমন বিলাতি থেকে হচ্ছে বিলিতি, ভিখারি থেকে ভিখিরি, এখানে দুজন করে রয়েছে। লক্ষ্য করো, এই হ্রস্বের প্রভাবে আকার চেঞ্জ হলো না এই হ্রস্বের আকার চেঞ্জ হলো, কিছুই বোঝা যাচ্ছে না। সবাই হ্রস্বইকারে পরিবর্তিত হয়েছে, মাঝখানের আকার হ্রস্বইকারে। ঠিক এরকম ভিখারি থেকে ভিখিরি। তাহলে স্বরসঙ্গতির তিনটি ভাগ: প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি এবং অনন্য স্বরসঙ্গতি। এরপরের বিভাগ হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি শব্দটি বেশ কঠিন। এটি আমাদের ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় নামটি রেখেছিলেন। অপি কথার অর্থ হচ্ছে আগে, আর নিহিতি কথার অর্থ হচ্ছে সন্নিবেশ বা অবস্থান। অর্থাৎ সাধারণত পূর্ববঙ্গীয় রীতিতে, অর্থাৎ পূর্ববঙ্গের উপভাষাতে এই প্রবণতাটি লক্ষ্য করা যায়। সাধারণত পূর্ববঙ্গীয় রীতিতে শব্দমধ্যস্থ হ্রস্বই বা হ্রস্বৌকার যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত, উচ্চারণের সময় সেই ব্যঞ্জনের অব্যবহিত এসে উচ্চারিত হলে সেই প্রক্রিয়াকে বলা হয় অপিনিহিতি। এই অপিনিহিতি হ্রস্বও শুধু থাকলে নয়, অনেক সময় জফলা, কয় মূর্ধন্য, বর্গেজন্য ইত্যাদি ক্ষেত্রেও অতিরিক্ত হ্রস্বই বা হ্রস্বের আগমন ঘটতে পারে। যেমন আমরা এই উদাহরণটা দেখি, আজি থেকে আইজ। এটা পূর্ববঙ্গের উপভাষাতে ব্যবহৃত হয়ে থাকে এই ধরনের শব্দগুলো। আ বর্গেজর সঙ্গে হ্রস্বইটা যুক্ত বর্গেজর পরে, কিন্তু উচ্চারণে হ্রস্বই চলে আসছে কোথায়, বর্গেজর থেকে আগে। বর্গেজর পরে ছিল, সে উচ্চারণে হয়ে যাচ্ছে বর্গেজর থেকে আগে। ঠিক এই রকম কালি থেকে কাইল,
চারি থেকে চাইর, বলিয়া থেকে বইলা, ধৈরা, মাইরা ইত্যাদি হচ্ছে গিয়ে হস্যইকার জনিত অপিনীতি। আবার আমি বললাম হস্যকার জনিত অপিনীতিও ঘটতে পারে, যেমন সাধু থেকে সাউদ, কিংবা বললাম আশু, তালবস্বর পর হস্যও ছিল, এখানে কিন্তু হস্যও এসে উচ্চারিত হচ্ছে তালবস্বর আগে, তাহলে এটি হচ্ছে আমাদের হস্যকার জনিত অপিনীতি। মহুয়া থেকে মৌয়া, হাটুয়া থেকে হাউটা ইত্যাদি। আবার জফলা থাকলেও হস্যই ধ্বনির আগমন ঘটতে পারে, যেমন বাক্য, বয়াকার কয় জফলা, সেটি উচ্চারণ হচ্ছে বাক্য। কন্যা থেকে কন্যা, বন্যা থেকে বন্যা ইত্যাদি। কয় মদনে স বা বর্কেজয়র শেষেও এরকম ঘটতে পারে, যজ্ঞ থেকে যজ্ঞ, রাক্ষস থেকে রাক্ষস, লক্ষ্য থেকে লক্ষস ইত্যাদি হচ্ছে অপিনীতির উদাহরণ। মূল কথা, শব্দমধ্যস্থ হস্যই বা হস্যও যে ধ্বনির সঙ্গে যুক্ত তার পূর্বে এসে উচ্চারিত হলে সেটিকে আমরা বলবো অপিনীতি, আগে সন্নিবিষ্ট হওয়া বলেই এর অন্য নাম হচ্ছে অপিনীতি। এর পরবর্তী ধাপ হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি লক্ষ্য করা যায় সাধারণত পশ্চিমবঙ্গীয় রীতিতে, রাঢ়ী উপভাষার ক্ষেত্রে। এই যে শব্দমধ্যস্থ হস্যই বা হস্যৌ স্বস্থানের থেকে আগে উঠে এলো, সেই আগে উঠে আসা হস্যই বা হস্যৌ স্বরলোপ স্বরসঙ্গতি প্রক্রিয়ায় যে ধ্বনি পরিবর্তন ঘটায় সেটির নাম হচ্ছে অভিশ্রুতি। ধরো এই যে আজি ছিল, তার উচ্চারণ হলো আইজ, আর আমাদের উচ্চারণ হলো আজ, তাহলে এই আজটা হচ্ছে কিসের? অভিশ্রুতির উদাহরণ। আজ, আজি, আইজ, আজ। তাহলে অভিশ্রুতি দেখানোর ক্ষেত্রে আমাদেরকে সবসময় তিনটা পর্ব লক্ষ্য করতে হবে: মূল শব্দ, অপিনীতিজাত শব্দ এবং অভিশ্রুতিজাত শব্দ। বলা বাহুল্য, অভিশ্রুতিজাত শব্দের ফলে শব্দের উচ্চারণ যেমন গতি পেয়েছে, ভাষাও তেমনি অনেক বেশি গতি পেয়েছে। এরকম আরও উদাহরণ বলতে গেলে কালি, কাইল, কাল, রাতি, রাইত, রাত, জাতি, জাইত, জাত শব্দগুলি বেশ ছোট পড়ে চলে আসছে। বাদিয়া, বাইদ্যা, বেদে এগুলি প্রত্যেকটি অভিশ্রুতির উদাহরণ। অভিশ্রুতি হলো পশ্চিমবঙ্গীয় ভাষারীতি তথা রাঢ়ী উপভাষার একটি অন্যতম বৈশিষ্ট্য। এর পরের পর্বে রয়েছে ঘোষীভবন এবং অঘোষীভবন। ঘোষীভবন প্রক্রিয়ায় বুঝতে গেলে আমাদের প্রথমে ধ্বনির সেই ব্যঞ্জন ধ্বনির বিভাগটিতে চলে যেতে হবে, যেখানে বর্গের ক, চ, ট, ত, প এই পাঁচটি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিকে বলা হয়েছিল অঘোষ ধ্বনি। ঘোষ কথার অর্থ হচ্ছে নাদ বা গাম্ভীর্য, অর্থাৎ এই বর্ণগুলি উচ্চারণ করতে গেলে গাম্ভীর্য কম থাকে। আর বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণগুলিকে বলা হচ্ছিল ঘোষ বর্ণ, কারণ এদের গাম্ভীর্য বা নাদ বেশি থাকে, যেমন গ, ঘ, গলার ভারী কি অনেক বেশি হয়। তো অঘোষ ধ্বনি যখন ঘোষ ধ্বনিতে পরিবর্তিত হয়ে যায় কোনো ঘোষ ধ্বনির প্রভাবে, তখন তাকে আমরা বলবো ঘোষীভবন। অঘোষ থেকে ঘোষে যেতে হবে। যেমন শাক, এই উদাহরণটায় লক্ষ্য করে দেখো, এখানে ছিল ক, অর্থাৎ সেটি অঘোষ ধ্বনি, কিন্তু এখানে হয়ে গেছে গ, অর্থাৎ চলে এসছে কোথায়? ঘোষ ধ্বনিতে। এই জন্য এই প্রক্রিয়ার নাম হচ্ছে ঘোষীভবন। ঠিক অনুরূপে বক থেকে বক, এটিও আমাদের ঘোষীভবন প্রক্রিয়া একটি উজ্জ্বল উদাহরণ। আবার ঠিক উল্টো দিকটা ঘটলে, অর্থাৎ অঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে যদি পরিবর্তিত হয়, তাহলে সেক্ষেত্রটিকে আমরা বলবো অঘোষীভবন। যেমন মেঘ করেছে, ঘ ছিল ঘোষ বর্ণ, সেখানে ক এসে করে হয়ে গেল কি অঘোষ, তাহলে এই প্রক্রিয়াটিকে বলবো অঘোষীভবন। কিংবা কাজ করছে, সরি, সেখান থেকে হলো কাজ করছে। উচ্চারণজনিত এই যে পরিবর্তন, বর্গীয় ধ্বনি দেখো এখানে গজড়দব, ঘজড়দব এগুলি সব হচ্ছে ঘোষ ধ্বনি, সেটি এসে কোথায় চলে এলো? কচড়তপ ধ্বনিতে, অর্থাৎ এখানে এসছে চ, ঘোষ, অঘোষে। তাহলে ঘোষ থেকে অঘোষের এই পরিবর্তনটিকে আমরা বলছি অঘোষীভবন। এছাড়া আরও একটি ধ্বনি পরিবর্তন রয়েছে যার নাম না বললেই নয়, সেটি হচ্ছে মূর্ধান্যী ভবন।
মূর্ধান্যী ভবন প্রক্রিয়াটির ক্ষেত্রে বলতে গেলে যে মূর্ধান্য ধ্বনির প্রভাবে যে দন্ত ধ্বনিগুলো আছে, অর্থাৎ ত থ দ ধ দন্ত ন, এই দন্ত ধ্বনিগুলো যদি মূর্ধান্য ধ্বনিতে পরিবর্তিত হয় তাকে আমরা বলবো মূর্ধান্যী ভবন। যেমন মৃত্তিকা থেকে পরিবর্তন হচ্ছে মাটি, এই যে তয় ত, এই ধ্বনিটি ততে চলে যাচ্ছে, লক্ষ্য করো, মৃত্তিকা থেকে মাটি, এটি হচ্ছে দন্ত ধ্বনি আর এটি হচ্ছে মূর্ধা ধ্বনি। হ্যাঁ, এটি দন্ত ধ্বনি, এটি মূর্ধা ধ্বনি। তাহলে দন্ত থেকে মূর্ধায় যদি চলে যায় তাহলে সেটিকে আমরা বলবো মূর্ধান্যী ভবন প্রক্রিয়া। বিকৃত থেকে বিকট, সেখানেও শেষে ত ট ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। যাই হোক, দীর্ঘ এই ভিডিওতে আমরা আজকে ধ্বনি পরিবর্তনের সমস্ত প্রক্রিয়াগুলি আলোচনা করে শেষ করলাম। এগুলো প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষায় শুধু তোমাকে উদাহরণ চাইবে না, অনেক সময় উদাহরণ দিয়ে কি ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে বলো। এই ধ্বনি পরিবর্তন খুঁজতে গেলে তোমাকে প্রাথমিকভাবে চেষ্টা করতে হবে বর্ণ বিশ্লেষণ করে ফেলার। যদি বর্ণ বিশ্লেষণ করে ফেলতে পারো তাহলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে পরিবর্তনটা কি হয়েছে। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত।